হ্যাঁ, আর আমরা আজকে পড়ছি সাক্ষ্য আইনের 101 থেকে 114 বার্ডেন অফ প্রুফ নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা বার্ডেন অফ প্রুফের সংজ্ঞা বললাম, প্রকৃতি বললাম, এবং শুরু করলাম যে কথা দিয়ে যে পরীক্ষা আসলে হয়েছে কি হয়নি। অতিরিক্ত মনে করি, চাপ মনে করি, বোঝা মনে করি, দায় মনে করি, রেসপন্সিবিলিটি মনে করি। এবার কি মিশতেছে? আস্তে আস্তে মিশবে। ওই যে ট্রেনের লাইন দেখেছেন না, দুই পাশে থাকলেও যে যেতে যেতে গিয়ে মিশে যাবে আর কি, সমান্তরাল মিশে। লাইন মেশে বলতে আমি বোঝাচ্ছি যে আকাশ যেমন মাটির সাথে মিশে যায়, না ওইটা তো অসম্ভব। ওইটা তো মনে হয় কিন্তু বাস্তবে হয় না। বাট বার্ডেন তো, আমি বলছি যে রেল লাইনের সমান্তরাল একটি আর একটি কখনই মিলিত হয় না। কিন্তু কিন্তু আমি যখন রেল লাইন চেঞ্জ করি, মানে এক্সচেঞ্জ করি, এক লাইন থেকে আরেক লাইনে যখন যাই, তখন কি হয়? একটা লাইন দূর থেকে চলতে চলতে গিয়ে আরেকটা লাইনের মধ্যে ঢুকে যায়। দেখে যান না, দেখুন। তো আমি বলছি যে বার্ডেনটাকে আমরা কিভাবে রেসপন্সিবিলিটিতে নিয়ে আসতে পারি। ওই যে এই শব্দগুলো বললাম, আয়সা আপনার কাছে এখন মনে হচ্ছে যে না, এটা ঠিকই তো দায়, প্রমাণের দায়ভার। ওকে, আচ্ছা আসেন। তাহলে এখান থেকে আমাদের ইতিপূর্বে প্রশ্ন আসছে, সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান আছে? আমরা চোখ বুজে আনসার করবো 101 ধারায়। প্রশ্ন আসছে, এই যে একটা উদাহরণ আছে এখানে, সেই উদাহরণ থেকে প্রশ্ন চলে আসছে। দেখেন, এ বলেছে, এ বলেছে বি সি কে খুন করেছে। ঠিক আছে? বি যে সি কে খুন করেছে, এটা প্রমাণের দায়িত্ব কার? এ। এখানে এ হচ্ছে দাবিদার, দাবিদার না, দাবিদার বা বাদী। সে বলতেছে যে বি সি কে খুন করেছে। ভিকটিম কে? ভিকটিম হলো সি। এভাবে আর এভাবে যে মার্ক করে দিয়েছি, একটু খেয়াল করবেন বোর্ডের দিকে। আশা আশা করি ভোলার আসামি বি কেন? আচ্ছা, হ্যাঁ, বি হলো অভিযুক্ত। ঠিক আছে, বি এর ব্যাপারে অভিযোগ করা হলো, অভিযুক্ত বা আসামি যাই বলি, বি এর ব্যাপারে অভিযোগ অভিযোগ করা হলো যে সে সি কে খুন করেছে। এখন দেখেন, এটা নিয়ে আমি পরেও বলবো, আইন সাধারণত আসামিকে ফেরেশতা মনে করে। ঠিক আছে, মানে দুনিয়ায় তার কোনো অপরাধ নাই, যদি অপরাধ তুমি অপরাধী বলতে হয় তাহলে আনো, প্রমাণ করে দেখাও যে সে অপরাধ। তার মানে তাকে সাধারণত, যতক্ষণ না তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে নিরপরাধ ধরে নিচ্ছে। ধোয়া তুলসী পাতা, একেবারে ধোয়া তুলসী পাতা ধরে না। তো তারপরও তা না হলে একেই কেন প্রমাণ করতে হবে? আরে ভাই, চুরি করছে সে, নিশ্চিত সে চুরি করছে, আমি বলছি যে সে চুরি করছে। আসেন, সেখানে আমরা যাব। এখন আসেন, না না, আসেন আমরা সেখানে যাব যাব যাব, দুশ্চিন্তার কোনো কারণ নাই। 102 ধারায় চলে যায় এখন আপাতত, গন্ডগোলটা এখানে একটু লাগবে। সেকশন 102 কি আছে সেখানে? হ্যাঁ হ্যাঁ, এর অর্থ কি? আচ্ছা দেখেন, হ্যাঁ, প্রমাণ দায়িত্ব যার উপরে ন্যস্ত থাকে, যার উপরে বর্তায়, যার উপরে নাজিল হয়। কেমন? এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলতেছে যে প্রমাণের ভারটা আসলে কার উপর ন্যস্ত হবে? আমরা প্রথম বলেছি যে যিনি দাবিদার তার উপরে ন্যস্ত হবে, এটা আমরা একে বলে আসছি। এবং এটা স্ট্রিক্ট, এটা অলওয়েজ অপরিবর্তনীয়, যে দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। 102ও কিন্তু একই কথা আছে, বাট এটা হচ্ছে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? দুইটা ঘটনা আপনি মনে রাখবেন। একটা হলো দাবি প্রতিষ্ঠা, ঠিক আছে, আর একটা হলো সাক্ষী উপস্থাপন।
এই দাবি প্রতিষ্ঠাটা মোটামুটি স্থায়ী, আর সাক্ষী উপস্থাপনটা হলো পরিবর্তনশীল। কিরকম? আসেন, উদাহরণ যেখানে ছিলাম, দাবিদার কে? এ। অভিযুক্ত বি। ভিকটিম সি। এই দাবিদার, সে দাবি করেছে বি সি কে খুন করেছে। এই মামলার শেষ পর্যন্ত এই দাবি প্রতিষ্ঠার দায়িত্ব কার? এটা পরিবর্তন হবে না। কিন্তু এই এ যে দাবি করেছে সেটার সপক্ষে তাকে সাক্ষী হাজির করতে হবে। বোঝা গেল? সে সাক্ষী হাজির করলো, সাক্ষী হাজির করে সে প্রমাণ করবে যে বি অভিযুক্ত বা আসামি। এটা প্রমাণ করার জন্য ধরেন যে সাক্ষী নিয়ে আসছে সেই সাক্ষী বলল যে বি ছুরি দিয়ে আঘাত করেছে। কথা বুঝিয়েন। বি বলল আমি ছুরি দিয়ে আঘাত করি নাই, আমি আসলে তারে লাঠি দিয়ে মারছিলাম। বি কি বললো? আমি তাকে ছুরি দিয়ে আঘাত করে নেই। ছুরি দিয়ে আঘাত করলে তো এক ঘটনা ঘটে, লাঠি দিয়ে মারলে তো আর এক ঘটনা ঘটে। চেঞ্জ হয় না? আমি যখন কাউকে ছুরি দিয়ে আঘাত করি তার মানে আমি কি, মানে মৃত্যুর জন্য, হত্যার জন্য মারছি, 302-এ চলে যায় তখন। আর যখন আমি কারো লাঠি দিয়ে মারার পরে সে মারা যায়, তখন সেটা কিন্তু 299-তেও যেতে ফেলানো যায়, তাই না? দণ্ডনীয় নরহত্যা যেটা। তো বি বলতেছে যে না, আমি যে ধোয়া তুলসী পাতা তাও না, আমি আসলে মারছি, কিন্তু মারাটা আমি কি দিয়ে মারিনি, ছুরি দিয়ে মারা নেই, আমি মারছি লাঠি দিয়ে মারছি। এখন বি যে বলছে আমি লাঠি দিয়ে মারছি, সে যে লাঠি দিয়ে মারছে এইটা প্রমাণ করার দায়িত্ব কার? এটা প্রমাণ করার, নো নো নো, সে তো, সে তো চলে গেছে। এটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে বি। এখন বি আবার সাক্ষী উপস্থাপন করবে, সাক্ষী হাজির করবে যে না, আমি আসলে তারা ছুরি দিয়ে মারিনি, মারছি কি দিয়ে, লাঠি দিয়ে। এই লাঠি দিয়ে মেরেছে, এটা প্রমাণের দায়িত্বটা কই চলে গেল? বীর কাছে। এরপরে ধরেন এটা আবার এ বলল যে না, সে লাঠি দিয়ে মূলত মারে নাই, লাঠি দিয়ে সে কি করেছে, প্রথম বাড়ি দিয়েছে, তাতে কাজ হয়নি, এরপরে সে ছুরি বের করে, ঠিক আছে, বা প্রথম লাঠির বাড়িতে সে পড়ে গিয়েছিল, এরপরে ছুরির আঘাতেই মূলত তার পেট দ্বিখণ্ডিত হয়ে গেছে। অথবা ধরেন বি এখানে দাবি করলো, খেয়াল করেন, বি হলো ধরেন আবু সাইদ, অথবা ই হচ্ছে কি বলে ভিকটিম আবু সাইদ। গুলি করার পরে সেখানে দাবি উঠছে যে না, সে মূলত গুলিতে মারা যায়নি, সে কি করছিল, সে বরং উল্টো লাঠি দিয়ে আমাদেরকে মানে হামলা করছে বা আঘাত করছে। তাহলে এইটা যে আবার দাবি করবে, যে পুলিশ অফিসার বলবে যে না, আমি তো আসলে গুলি করি নাই, বরঞ্চ আরো কি হয়েছে, তার, সে আমাকে লাঠি দিয়ে মেরেছে। তাহলে সে যে লাঠি দিয়ে মেরেছে, তখন এটা প্রমাণের দায়িত্ব আবার তার উপর চলে যাচ্ছে। তাহলে এইখানে একটা বিষয় বলছিলাম যে দাবি প্রতিষ্ঠাটা এটা স্থায়ী থাকবে। উনি যা দাবি করছে শেষ পর্যন্ত ওনাকেই প্রমাণ করতে হবে, বিয়ন্ড রিজনেবল ডাউট। ফৌজদারি মামলার ক্ষেত্রে যেটা ঘটবে, যে একেবারে সন্দেহাতীত ভাবে তাকে প্রমাণ করতে হবে যে সেই কাজটা অমুকই করেছে। এই 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 কাজটা করার দায়িত্ব কিন্তু এর, এবং এটা পরিবর্তন হবে না। মামলার শেষ পর্যন্ত এই দায়িত্ব তারই থাকবে, কখনোই এই দায়িত্ব বিয়ের উপরে বর্তাবে না যে সে, আমি খুন করি নাই সেটা আমাকে প্রমাণ করতে হবে, নো, আমি খুন করেছি এটা আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু মধ্যবর্তী যে দাবিগুলো আসতেছে, সেই সাক্ষী উপস্থাপনটা কি হবে, চেঞ্জ হবে, প্রমাণ করার ভারটা চেঞ্জ হবে। আমি কি বলতে পারলাম? 102-এ মূলত এই কথাটা বলতেছে যে প্রমাণের ভার কার উপরে, মিলে দাবিকারীকেই দাবির অস্তিত্ব প্রমাণ করতে হবে। মানে যে যখন যা বলবে, এইটা হলো আমাদের একেবারে মানে রইসুল কালাম। ঠিক আছে? আর এটা গেল, এর ব্যাপারটা আবার
বাদীর প্রমাণ করতে হয়, 102 হচ্ছে বিবাদীর প্রমাণ করতে হয়। এভাবে কিন্তু অনেক সময় আমরা একটু মিসগাইডেড হই। 102 বাদী তো আসলে আদালতের কারণ হয়। তবে এখানে একটা কথা বলা হয়, আইনের answer দিলাম, এবার আপনি এখানে বলতে, এখানে যে কথাটা বলছি, কোনো মামলায় সাক্ষ্য না দিতে যদি কোনো তথ্য আর তাকে কোনো সাক্ষ্য দিলে তিনি হারবেন। তোমাদের দাবি করতে বলে দিল কি ছুরি দিয়ে মেরে দিয়ে এখানে পাঠানো তুমি যা বলতে চাবো সেটা প্রমাণ করতে হবে তোমার, তাহলে তুমি কি হয়ে যাবে, হেরে যাবো। বিষয়টা এরকম না। তাহলে আমি কি এই কাহিনীটা ক্লিয়ার করতে পারলাম? তার থেকে সেখানে পাই। হ্যাঁ, হয়ে যেতে পারে, বন্ধ হয়ে গেলে আপনি ডাইরেক্ট ছেড়ে দেন যে ভাই বোন আমাদের। আসলে আমরা 103-এ চলে যাই। তোমার সাথে সাথে আমাদের একটু আগাইতে হবে, তাহলে আবার হয়ে যাবে। আচ্ছা, তিনি আসেন, আমরা একটা দৌড় দিয়ে যেতে পারি আমাদের দিকে কি আছে? তোমার প্রমাণের দায়িত্ব কার? এই ঘটনা যিনি দাবি করবেন তার। কথা বলতে গেলে আপনি বললেন যে ঘটনাটা এরকম না, ঘটনাটা এরকম, তাহলে ওইটা প্রমাণ করতে হবে কেন আপনার? এটা একটা অধীন নাম আছে, এগুলি আমরা এটার মানে অন্যদের থাকার জন্য। যেমন এইখানে দুই স্ট্যান্ড ছিল, লাঠি দিয়ে মারছে সেটা না, মানে আমি তো ওখানে ছিলামই না ভাই। কি বলেন? এই যে আজকে হ্যাঁ, এবং আজকে যদি আপনাকে আরো এক্সাম্পল দেই আমি, মামলা হয়েছে না, এই আমার এক মক্কেল সাহেব, হ্যাঁ, বাজার একজন সরকারি কর্মকর্তা, তিনি বাদী, তিনি মামলা করেছেন, চেক আছে, সাইন করাচ্ছে, কিন্তু চেকের উপরে সাইন করা হচ্ছে 30/5/23। ঠিক আছে, চেকটা দিয়েছে তাকে 28 তারিখ, 28/5/23, কিন্তু ডেট কত? 2 দিন আগে, 2 দিন পর টাকা উঠে নি। বেচারা চেক পেয়ে তো ধরেই নিছে যে সে তো 30 তারিখে দেবে, টাকা পয়সা দেয় নাই। মামলা করছে, মামলা যে উল্লেখ করছে যে এই
দিয়ে আমাকে 30 তারিখ দেওয়া হলো, বুঝিয়ে চার্জিতে বলছে 30 তারিখের কথা, সাক্ষীতে জেরায় বলছে 30 তারিখের কথা। আসামি বি সে আদালতকে শো করছে 30 তারিখ সে দেশের বাইরে, তার পাসপোর্ট আছে, ভিসা আছে, ভিসার উপরে সাইন আছে। হারান ভাই, যে দুইজন ভাই অনলাইনে আছে, তাদের সুরক্ষার জন্য যেমন আমাদের উদ্ধার হওয়া দরকার, আবার অন্যভাবে উদ্ধার না হওয়ার কারণ হচ্ছে আপনার এটা এখন আপনি আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে সারাদিন? প্লিজ। ভাই শোনা যায় না ঠিক মতো। রফিক ভাই শুনতে পাচ্ছেন? শুনতে নিশ্চয়ই পাচ্ছে, না পাইলে আমাকে পাচ্ছেন এটা জিজ্ঞেস করার পরে সে আমি আমরা সে কিছু আচ্ছা, কোথায় ছিল দেশে? ভাই এখন শোনা যায়। আছে সবকিছু। 30 তারিখ দেশের বাইরে, 30 তারিখ সে দেশের বাইরে, আসামি খালাস দিল। ঠিক আছে? এখন কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এই ব্যক্তি 28 তারিখে চেক দিয়েছে, 29 তারিখে দেশের বাইরে ছিল, আবার 1 তারিখে দেশে। আর আমরা যে বাদী সে এটাকে ওইভাবে বুঝতে পারে না, সে গুরুত্ব দেয় না। সে যদি বলতো যে আমি 28 তারিখে চেক দিয়েছি, চেকটা ছিল 30 তারিখে, এইভাবে না বলে ব্যাখ্যাটা আসছে, সে বলে দেন 30 তারিখে check। এখন এই যে সে কোর্টকে বললো যে আমি তো 30 তারিখে ছিলামই না, আমি ছিলাম দেশের বাইরে, এই যে দেখেন, হাজির। এই অন্যত্র থাকার যে অজুহাতটা সে দিল, অন্য একটা ঘটনাকে এই ঘটনার জন্য নিয়ে আসলো, যে ঘটনা এই ঘটনাকে অসম্ভব করে দিল। আমরা পড়েছি কোথায় পড়েছি? 109, মনে আছে? তখন সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তি যিনি দাবি করবে যে আমি ব্যক্তি ছিলাম। বুঝতে পারলাম? 103 দ্বারা আইনি খালাস নাকি অন্যত থাকা অজুহাত প্রক্রিয়া আসে। আমরা যাই 104 ধারা কি আছে সেখানে বলেন, বলেন না। মির্জা, সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যে সমস্ত ঘটনাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রশ্ন হলো, সাজ্জাদ ভাই কিচেন রুমে গিয়ে মধু খেয়ে ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা দেখেন, অভিযোগ মধু খাওয়া। এখন মধু খাইতে গেলে সাজ্জাদ সাহেবকে আগে এই দিনে অর্ডার দেওয়া আসতে হবে নাকি? অর্ডার দেওয়ার রাস্তা দিয়ে উপরে নামে। আমি বলতে পারলাম, তাইলে তিনি এটা প্রমাণ করবেন যে সে, আমি যখন বললাম যে সে মধু খাইছে, এই মধু খাওয়া প্রমাণ করতে গেলে আরেকটা প্রাসঙ্গিক ঘটনা, সে এখানে আসছে, এটা প্রমাণ করা লাগে, তাহলে তো সে মধু খাওয়ার কথাই না। তাহলে এই প্রমাণ করার দায়িত্বটাও তখন কার? এখানে সুন্দর কিছু উদাহরণ দিয়েছে, এই উদাহরণটা না দিলে পারতাম, কারণ এখানে ভালো ভালো উদাহরণ আছে। এই উদাহরণের মধ্যে যেমন মৃত্যুকালীন ঘোষণা, বিয়ে, আপনি এসে বললেন যে বি মরার আগে আমাকে বলে, এই যে এখানে ধরেন বিয়ের কথাই বলি, বি যে খুন করছে, এটা এ কখন বলতেছে, বলতেছে যে সি মৃত্যুর আগে, এ হলো ধরেন ডাক্তার, হতে পারে না, এই ডাক্তার, এই ভিকটিম মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছে, লাইন লাইন ডিক্লারেশন কত ধারায় আছে?
কখন দেওয়া যায়? মৃত্যুর সময়। তাহলে এখন আসেন মৃত্যুকালীন ঘোষণার জন্য একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তাকে কি করতে হবে? করতে হবে। তাহলে এখানে মৃত্যুকালীন ঘোষণাটাকে প্রাসঙ্গিক করতে গেলে বা এটা প্রমাণ করতে গেলে তাকে এটা প্রমাণ করতে হবে যে লোকটা আসলে কি মারা গেছে। গেট ওয়েটাকে আপনার করতে হবে, proof করে আসতে হবে। এটা হচ্ছে 4 নম্বর ধারার মূল কথা। ক্লিয়ার? আরেকটা উদাহরণ আছে, একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তু, একটি হারিয়ে যাওয়া দলিলের বিষয়বস্তুটাকে সে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রুফ করতে পারে। আমরা জানি যে সাক্ষ্যটা কি হতে হবে, দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে কি দিয়ে? প্রাথমিক সাক্ষ্য দিয়ে। কিন্তু যদি সেটা হারিয়ে যায় তখন সেখানে কি করতে পারবো? মাধ্যমিক সাক্ষ্য দিতে পারবো। তাই এখন আপনি এটা মাধ্যমিক সাক্ষ্য যখন দিতে চাইবেন তখন আমি বলবো যে ওদের যে হারাইছে আগে সেটা তুমি প্রমাণ করো। ক্লিয়ার? একটু 4 ধারা শেষ, একটু 5 ধারা চলে। জেনারেল এক্সেপশনাল বা যে কোনো exception, ঠিক আছে? আপনি এসে বললেন যে ভাই এই ঘটনাটা যেটা ঘটছে, এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই, এটা একটা ব্যতিক্রম ঘটনা, মানে আনফরচুনেটলি হয়ে গেছে। কিরকম? যেমন জেনারেল এক্সেপশন পেনাল করে আছে কত থেকে কত? 76 থেকে 100। এর মধ্যে একটা কথা আছে, যেমন 9 বছরের কম বয়স্ক কোনো শিশু, কম বয়স্ক শিশু কর্তৃক কোনো অপরাধ কি হয় না? গণ্য হয় না। এখন এই যে 9 বছরের কম বয়স্ক শিশু, এটা প্রমাণ করা যাচ্ছে কোনো কাজ? যে দাবি করবে যে আমি আসলে এই অপরাধটা করি, আমি এক্সেপশনের মধ্যে। অথবা কেউ বললো যে সে কাজ করতেছিল একটা কুঠার দিয়ে, আনইনটেনশনালি কুঠারটা দিতে গিয়ে করে তাই না? তাহলে এই জেনারেল এক্সেপশনটা। অথবা কেউ বললো যে আমি আসলে উত্তেজিত হয়ে, অপরের অপরের দ্বারা উত্তেজিত হয়ে কিংবা সে আমাকে বলুদ্ধ করে সেলিম ভাই আমার আছে না? জেনারেল এক্সেপশন আছে না? সেলিম ভাই যে ঘুমাচ্ছে তাকে এটা প্রমাণ করতে হবে। সে যদি বলে যে ভাই এটা একটা এক্সেপশনাল ঘটনা, আমি তো প্রতিনিয়ত ঘুমাই, আজকে যেটা হচ্ছে এটা কি exception, এটা তিনি দাবি করবে, এটা কাকে প্রমাণ করতে হবে? তাকে এটা ঘুমাইতে প্রমাণ করার কোনো ম্যাটার না। পাশে বসতে হবে, সেটা কিন্তু এরকম না। এই কথাটাই হচ্ছে 105 আমি কি বলতে পারলাম? যে এরপর আছে কত? 106 ধারা। 106 ধারায় কি আছে বলেন? বিশেষ জ্ঞান থাকে এমন যার থাকবে তার প্রমাণ। এটা কিন্তু মজা করে বলছি। যে বলতেছে যে এই, তোমাকে যদি টাকা দেওয়া হয়, শিক্ষক স্যারকে ছাত্রকে জিজ্ঞেস করছে আর যদি বই দেওয়া হয় তুমি কোনটা নেবে? বলছে স্যার আমি তো টাকা নেব। জানো আমি হলে কিন্তু বই নিতাম। ছাত্র বলতেছে যার যা অভাব তাই নিবে। ঠিক আছে? যার যেটা অভাব, তো যার যেটা অভাব সে যেটা নেবে। আর এখানে বিপরীতটা, যার যা জানা আছে জ্ঞান আছে তাকে সেটা প্রমাণ করবে। এখন আসে, তাহলে কি এখানে বলা হয়েছে যে ধরেন এক্সপার্টদেরকে ডাকা হবে, সেটা কি এরকম? সেটা কিন্তু এরকম না। খেয়াল করি, সঙ্গীত সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি এখানে ডেকে এনে নেওয়া হবে, বিষয়টা কিন্তু এরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার কিন্তু অভিযোগ হচ্ছে যে আপনি মদের ব্যবসা করেন। আপনার বিরুদ্ধে অভিযোগ। এখন আপনি জানেন যে আমার এই মদের এটা হলো লাইসেন্স, এই যে বিশেষ জ্ঞান যেটা লাইসেন্স এই জ্ঞান তো আপনি জানেন।
কেউ জানে না। এই জন্য আপনাকে একটা দাবি করতে হবে যে এটা লাইসেন্স করা, আমি কি বলতে পারছি? এইবারে এখানে উদাহরণ আছে যে বিনা টিকিটে রেল ভ্রমণ করার জন্য আপনি এ কে দায়মুক্ত করুন, অভিযুক্ত করুন। এখন এ বলতেছে যে আমার কাছে কি আছে, টিকিট দিলাম, আমার কাছে টিকিট আছে, তাকে প্রমাণ করতে হবে যে টিকিট তার হাতে আছে। এই প্রমাণের দায়িত্ব কি কি না, এই শুধু দেখ, এই শুধু দেখ। তোমার কাছে টিকিট আছে কিনা আনতে পারে, তুমি দেখো। ক্লিয়ার ভাই? সহজ জিনিস। এরপর ধরেন 107 ধারায় চলে যাই। এখানে কি বলছে? 107 এবং 108 বয়স সংক্রান্ত কথাবার্তা আছে, তাই না? 107 কি বলছে? 30 বছর। 107 হলো 30 বছর, আর 108 হলো 7 বছর, 7 বছর। বুঝতে পারছেন? 107 কিন্তু 7 না, 107 হলো 30, আর 108 হলো 7। 30 বছর ধরে একটা লোক জীবিত আছে। আপনি এসে বলেন যে আরে বেশি তো নাই, কি বলেন ভাই? কালকেও দেখা যাবে। 30 বছর ধরে আমি জানি সেটা আছে। এটা নাই, তখন তাকে কি করতে হবে? একটা নিউজ লিঙ্ক দিতে হবে যে আইনজীবীটা মারা গেছে, তাই না? আমি তো গতকাল বসে আমার হিয়ারিং করে গাছকে মারা গেছে, এটা প্রমাণ করতে হলে যে দাবি করবে যে সে লোকটা মারা গেছে তাকে এটা করতে হবে, প্রমাণ করতে হবে। এরপর হচ্ছে অন্যটা মুকাদ্দর ভাই। ভাই 2012 সাল থেকে নিচ্ছি। কত সাল থেকে? 2012, 2012 সাল থেকে নিচ্ছি। আজকে কত বছর? 12 বছর। 7 বছরের বেশি সময় না? 7 বছর ধরে নিখোঁজ কোন একটা লোককে আপনি এসে বললেন যে কাজ তার সাথে চা খায়, সে জীবিত আছে। তাহলে তাকে প্রমাণ করতে হবে যে সে কি বেঁচে আছে, জীবিত। কারণ তিনি জীবিত থাকলে যাদের কাছে স্পষ্ট হওয়ার কথা যে সে জীবিত আছে, অর্থাৎ তার ফ্যামিলি, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র পরিবার, তাদের গোচরে থাকার কথা। 7 বছর ধরে লোকটা নাই, তাদের কাছে নিখোঁজ, আপনি এসে বলতেছেন যে না সে জীবিত, দেওয়াল ভাব মারা যায়, ঠিক আছে না? তাহলে এটাতে দাবি করবো তাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ কিন্তু একবারে বেশি করা যায় না। অতএব আমরা ঘুমাতে পারবো না। তাহলে 30 এবং 7 আমরা কি করলাম? 108 ধারায় চলে যাবে, কি আছে? হয়ে গেল 108 ধারা। 9 ধারায় কি করতে? এবং 10 ধারায় জমিদার প্রজা আর মালিকের, জমিদার এবং প্রজার মালিক কি এখানে কাহিনীটা কি বলুন? আপনি কি লিখতেছেন না একটু? একটু একটু লিখেন হালকা পাতলা, তাহলে আপনাদের মাথায় থাকবে। সাধারণত আমরা এক সময় বলতেছি, সাধারণত কোর্ট ধরে নেবে অংশীদারগণের মধ্যে সম্পর্ক কি আছে, বজায় আছে, বিদ্যমান। জমিদার প্রজার মধ্যে সম্পর্ক বিদ্যমান, মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক বিদ্যমান। কেউ এসে বলবে যে না তাদের মধ্যে সম্পর্ক নাই বা ছিল না, প্রমাণ করতে হবে কাকে? 110 কি বলছে? একটা লোক, একটা লোক এই সম্পত্তিটা কি আছে, দখলে আছে, কেমন? হায় হায়, তার একটা শেষ ক্লাসের লোক ঘুমায়, তাহলে বুঝতে হবে এটা আসলে ওনাদের দুর্বলতা না, এটা কি শিক্ষকের দুর্বলতা। শিক্ষক যদি ও ওষুধ খাইলে এই দুর্বলতা, এটা প্রমাণ করতে না। প্রমাণের ভাগ থেকে ওদিকে চলে গেছে। কত নম্বর ধারা? এটা 168, 102। এখান থেকে ওখানে দিতে পারি। আচ্ছা আসেন, আমরা কোন ধারা ছিলাম? 110-এ বললাম যে এই জমিটা একদিনের দখলে আছে। আমি দেখতেছি যে বাড়ি ঘুরে থাকতেছে। আমি যে বললাম যে
ওঠো, এই জমির মালিক কে? আমি। আরে তুমি মালিক কেমনে হলে? তাহলে তুমি তো দখলে থাকার কথা ছিল। তুমি নাই কেন? প্রমাণ দাও তো তুমি মালিক। তাহলে প্রমাণ তখন কার কাছে চাওয়া হবে? যে এসে দাবি করবে যে অমুক মালিক না মালিক। দখলে থাকা কোনো ব্যক্তিকে যদি এসে চেস করে একটা সম্পদের মালিক দখলে আছে একজন, ভিন্ন কেউ এসে বললো যে না উনি মালিক না মালিক না, বা অন্য কেউ, তাকে প্রমাণ করতে হবে যে উনি মালিক। এবং এই সূত্র থেকে আমরা বলতে পারি, আপনি মনে করেন টিকিট কেটে বাসে বসছেন, টিকিট কেটে বাসে বসছেন, আপনি দেখছেন যে একজন লোক এসে বললো যে ভাই এটা তো আমার seat। এখন টিকিট আগে কে দেবে? বসে থাকা ব্যক্তি নাকি ওই আগত ব্যক্তি? ভাই, আগত ব্যক্তি দেখাবে। মানে এটা আমার ক্ষেত্রে ঘটেছে। আমি বললে আমার নিয়ম আর নিয়ম পকেট আছে না। তো আমি উভয় পকেটে উঠছি আর একটা মেয়ে বলতে ইয়ে বল ও এসে এত বেশি মানে মেয়ে। আমি বলতে ও আচ্ছা। জি। এ আমাকে বলছে আপনি আমার সিটে বসে কেন উঠেন। আচ্ছা আচ্ছা। এখন তো কঠিন অবস্থা। আমি বললাম যে আমি তো আমার পকেটে আছি, আমি আমার সিটে আছি। তো তুমি বলে বলছে যে আপনি, আমি বললাম যে আপনি প্রমাণ করেন যে এটা আপনার seat। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো উনি বললেন মোবাইল করতেছে, তো সেটা তো ইমো। আপনি বলছেন যে আপনি কিছু না বলতে আপনার ফোনটা দেখান, দেখাবো। তো বলছে যে আমি ইংলিশে অনার্স করছি। উনি বলছে। তো আমি বললাম ঠিক আছে। তো আপনি ইংলিশে অনার্স করছেন, ও আর ইমো বুঝেন না, আপনি কিসের বাঙালি? আপনি তো বাংলাদেশে থাকাছেন। কড়া উদাহরণ দিয়েছে, আমরা আশা করি এটার মূল্য। বুঝতে পারবো যে এটা কোন সেকশনে দিলেন উদাহরণটা আপনি? আমি দিলাম উদাহরণটা 172। আবার 172। ও আমি তো 100 দিলাম। আবার 102 ধরেন। না, 100 দিলাম প্রমাণ দেয়। হ্যাঁ, আপনি মানে কোন ব্যক্তি কোন কিছুর দখলে আছে, উনি ওইটার মালিক না অন্য কেউ মালিক। সেই ক্ষেত্রে যে আইসা দখলে থাকা ব্যক্তির বিপরীতে এসে দাবি করছে যে সে মালিক, তাকে প্রমাণ করতে হবে। টিকিট কে দেখাবে? ঠিক উনি দেখাবে যে উনি কে? উনি বলতে চিন্তা দাবি এটা দাবি করলো। আর আরেকজন কি কিসে আছে? দখলে আছে, বসে আছে, বসে আছে। নিচে বসে আছে। তাহলে সেটা আমার কথা ছিল না। আপনি মনে করতে আপনি কি দেখাবেন না? প্রমাণ দেখানো টিকিট দেখাবেন না। না। যে আপনি আমি তো এখানে বসাই আছি, জি, আমার টিকিট না থাকলে তো আমি এখানে বসতাম না। আপনি এসে বলছেন আপনার সিট, তাহলে টিকিটটা দেন। জি। তো উনি তো ওনার মোবাইল দেখানো। জি, ওকে, 110 জি, thank you. মনে রাখতে হবে, এটা 110। 111 কি আছে? কি বুঝলেন এটা বলুন তো? সক্রিয় আস্থার সম্পদ। গুড ফেইথ যা বলে এটা কাহিনী, মূল কাহিনী। এটা কে বুঝুন আমার বুঝে। আচ্ছা, আমাদের ছেলেটা আবার ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ছে কিনা? হাই কোর্ট বুঝতে পারছি। এখন দেখা গেল ওখানে কিন্তু কেউ ডিস্টার্ব করেন না। এই অনলাইনে যারা আছেন তারা আমাকে বুঝান। বলেন আপনারা। ভাই শুনছি ভাই। যখন এইটা প্রশ্ন বিষয় একটা আদালত ছিল, গুড ফেইথ মানে কি? বলেন গুড ফেইথ দুটো জিনিস আছে। বলেন এটা বলতে পারবেন যে একটা gift? না, এটা যে বলতে পারবেন যে একটা gift। গুড ফেইথের মধ্যে দুটো জিনিস থাকবে, একটা হলো কেয়ার, একটা হলো অ্যাটেনশন। যত্ন এবং মনোযোগ। ঠিক আছে? এটা আমরা আপনার মধ্যে বুঝলাম। সন্ধান দেওয়া গেলে গুড ফেইথ এবার আগান সামনে। যদি কোনো একটা কারণ ওকে। এটা তো প্রমাণের বিষয়। তাহলে দুইজন ব্যক্তি এটা বললো, এখন এই যে এটা হয়েছে এটা তোমার কে করবে? এখন এখানে
হচ্ছে মানে এখানে যদি বাবা ছেলের মধ্যে এখানে কনফিডেন্স আপ হলো বাবা কিংবা কোনো মান কর্মচারীর মধ্যে যদি কোনো ট্রানজিশন হয়ে থাকে এখানে প্রমাণ করবে যে তার কে করবে যে তার আরো সহজ উদাহরণ দেয় মালিকে মালিকে এই কর্মচারীরা তাহলে সন্তানকে দিতে হবে তাহলে সন্তান করবে বাবা ডাক্তার ডাক্তার ওয়াকিল এবং রেসপন্সিবল আমি গিয়েছি তার কাছে যে আমাকে শুধু চিকিৎসা করবে কিন্তু সে আমাকে ইনজেকশন দিয়ে নিজে হসপিটালে মেরে ফেলে এখন ডাক্তারকে প্রমাণ করতে হবে যে সে খুব পেট সহকারে আমার ট্রিটমেন্ট করেছে তার রেসপন্সিবিলিটি অফ উকিলের কাছে মক্কেল আসছে মামলা দিছে হাইরে গেছে। এখন তো উকিলের বাধা বাধা তখন উকিলকে প্রুফ করতে হবে যে না রে ভাই আমার মামলা প্রপারলি উইথ কেয়ার এন্ড অ্যাটেনশন দ্যাট গুড ফেথ সহকারে আমি এটা করেছি ক্লিয়ার দেখুন কত যাচ্ছে 112 কি আছে 112 বলেন তো সন্তান জন্ম বিবাহ স্থিরকালে বৈধতা চূড়ান্ত প্রমাণ 280 দিনের মধ্যে তার বৈধতা সন্তানের বৈধতা বিবাহ বৈধতা সন্তানের সন্তানের বৈধতা পিতৃত্ব পিতৃত্বের প্রমাণ বা সন্তানের বৈধতা কেমন প্রমাণ এই যে কার ছেলে এটা হলো প্রুফ করার কথা এটা হতে পারে আমরা ছেলেদের তার বৈধতা সেই জন্য প্রমাণ। ওই তো জন্য দুটোই রাখলাম সন্তানের বৈধতা আর টাকা পিতৃত্ব এই খাতা কলম নিয়ে আসতে হবে মাথা গরম আছে? আসেন কন্ডিশন কি বলেন কন্ডিশন হচ্ছে আপনাদের জাতির সাথে দেখা হয়েছে এখন তারা আর তো কিছু হয় না আর কিছু হয় না ঠিক আছে? মোটামুটি ডোজ দিলাম তো চলে গেছে আপনি না বুঝছেন ঠিক আছে ভাই স্যার, কে কোনটা আপনার ডানটা বলি আচ্ছা এখন ইনি ইনি এর ডাউনলোড হয়েছে ঠিক আছে বা ডেলিভারি হয়েছে এদের মধ্যে কনজুগাল রাইট সম্পর্ক বিবাহ বিবাহ বিবাহের পর দিনও যদি সন্তান হয় এটা কি না না হতে হবে অবৈধ হবে বিবাহের জন্য হবে কি করে কিন্তু এখন এটা তো সহজ হবে এই যে আচ্ছা। সময়ে নির্ধারিত পরস্পরের মধ্যে মিলনের পর কিন্তু ছিল না আচ্ছা আসুন, আমরা শুরু থেকে যাই আগে শেষে না যাই তাহলে ভালো লাগবে ধরেন এই দুইজনের মধ্যে বিবাহ বন্ধনের আবদ্ধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে বিবাহ বন্ধন বলবৎ থাকার পরে তাদের একটা সন্তান জন্ম সন্তান হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না মানে আবদ্ধ ছিল এরপর তাদের মধ্যে একটা পর্যায়ে কি হয়ে ডিভোর্স হয়ে গেছে বা ইনি মারা গেছে এনি হাও স্বামী হারা হয়ে হওয়ার কিছুদিন পরে এই সন্তান হয়েছে নট মোর দেন নট মোর দেন এখন কথা আছে এই দুইজন বিবাহ হয়েছে হওয়ার 280 দিন বাচ্চাটা হয়েছে কিন্তু একটা কন্ডিশন হচ্ছে বিবাহ বলবৎ থাকা অবস্থায় এদের মধ্যে কি হতে হবে মিলন হতে হবে স্বাভাবিক সম্পর্ক হয়েছে ঠিক আছে
পারস্পরিক মিলন হয়েছে এটা নিশ্চিত যদি হওয়া যায় যে তাদের মধ্যে ধরেন মোবাইলে বিয়ে হলো। একজন আমেরিকা একজন বাংলাদেশ, বুঝলেন না? হয় না? হয়েছে। হওয়ার পরে 280 দিনের মধ্যেই মনে করেন বাচ্চা একটা হয়েছে, তাহলে কি বলতে হবে? বলতে হবে। কারণ তাদের মধ্যে কি ছিল না, স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার মতো কোনো অবস্থা ছিল না। বুঝেছি? তাহলে কন্ডিশন গুলো ঘুরে ফিরে যেগুলো দাঁড়ায় সেগুলো কি আমরা যদি এক কথায় আর কি খুবই করি, মানে সিনোপসিস আকারে দেই, যে একটা হচ্ছে যে সন্তান বৈধ বলে চূড়ান্ত প্রমাণ হবে এবং এটা কনক্লুসিভ প্রুফ। কি ধরনের প্রুফ? কনক্লুসিভ প্রুফ আর কোথায় আছে? এগুলো 112, আরেকটা আছে 40। 40 কি আছে? আদালতের রায়। আদালতের রায় প্রাসঙ্গিক হচ্ছে। এখানে হবে আপনি বললাম সেকশনের শিরোনাম এবং সেকশন বলা যায়, আপনি অনেকদিন দেখতেছেন। আবারও সেকশন নাম্বার এবং হেডলাইন 80% পদ, 80%, বাকি 20% হচ্ছে আপনি যদি একটা আইন সেকশন নাম্বার এবং বলতে পারেন আপনি এমসিকিউ পাস। বললাম তো এমসিকিউ পাস, শুধু সেকশন জানেন না সেকশনের হেডলাইন জানেন, আপনি এমসিকিউ পাস পুরো থেকে যাবেন। করে বসে আছে বলুন, তর করে বলে যাবেন। 101 বলা হচ্ছে বার্ডেন প্রুফের কথা, 102 বলা হচ্ছে বার্ডেন প্রমাণের প্রার্থনা তার উপরে, 103 বলা হচ্ছে কি হবে লিমিট, 104 বলা হচ্ছে প্রমাণ মূল ঘটনা প্রমাণের জন্য যদি কোনো ঘটনা প্রমাণ করা লাগে সেটা প্রাথমিক কথা, 105 বলা হচ্ছে জেনারেল ঘটনার কথা, 106 বলা হচ্ছে এভাবে ধরেন মনে করেন চাইতে থাকলে নাম বাড়িয়ে নিয়ে এসে দিলে নাকি ঘটনা মনে রাখা না শুনি। আপনি যা দিয়ে মনে রাখতে পারেন, আপনি যা দিয়ে মনে রাখতে পারেন, হেডলাইনটা মাথায় রাখতে হবে, সেকশন নাম্বারটা মনে রাখতে হবে। কিভাবে থাকবে এটা ঠিক বলেছি, যখন যে লটা ধরবে সেটা মাথায় না তোলা পর্যন্ত অন্য কোনো লয় ঢুকবে না। ছোট দিয়ে শুরু করবে। লিমিটেশন অ্যাকচুয়ালি একটা জিনিস মাত্র অল্প কটা ধারা, এটা এক থেকে এক পলকে বলা যায় না, নিজের মাথার মধ্যে রাখা যায় এরকম। এটা দিয়ে শুরু করে, এটা না হওয়া পর্যন্ত কিচ্ছু না, এটাই মাথায় ঘুরবে খাইতে বসতে উঠতে শয়নে স্বপনে। আপনি টাকা পেয়ে দেখবেন যে সিনিয়র সিনিয়র মানে জজ সাহেবের সামনে দাঁড়ায় আছে, আপনি দেখবেন যে পাতার মধ্যে আপনি মনে করেন 25 ধারায় আছে, 26 ধারায় আছে। এবার এবার লিমিটেশন শেষ, এসআর ধরুন, এসআর শেষ, এভিডেন্স ধরুন, এভিডেন্স শেষ, আপনি এরপর পেনাল করে চলে বাছাইকৃত ধারা সব তো পড়া লাগে। আপনি ফিক্স করে ফেললেন যে 1 থেকে 100 মধ্যে আমার ধারা পড়বে 1 থেকে 100 মধ্যে, হ্যাঁ, তাহলে এই 30টা সেক্টর হচ্ছে এটা। এবার এবার ধরেন আপনি আমার 106 থেকে 107 থেকে শুরু করে আপনি ধরেন 200, তাহলে এর মধ্যে কোথায় ছিলাম? 1212 বাচ্চা কাচ্চা শেষ হয়নি? না, কিন্তু শেষ। মূল কথা যেগুলো দাঁড়াইছে, এগুলো বলবৎ থাকা অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে কিন্তু তাদের মধ্যে পারস্পরিক মিলন হয়, সন্তান বৈধ। বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর 280 দিন পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে এবং তার যদি অন্য কোথাও বিয়ে না হয়, এই মহিলা কি হতে পারবে না, অন্য কোথাও বিয়ে হতে পারবে না। এমন অবস্থায় যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই সন্তান এই বাবার, বলতে পারছি। যদি এই 280 দিনের মধ্যে এই মহিলা বিয়ে হয়ে যায় তাহলে তাহলে ওই পরবর্তী স্বামী তাহলে 30 গুণ কত? 280 30 দিয়ে ভাগ করলে কত হবে? তার মানে 318, না, 180। সেটা যাই হোক, আপনারা 280 মনে রাখবেন। এবং আমার মনে হয় সেটা আমরা শেষ করে সামনে আগে
আচ্ছা, এরপর আমরা চলে যাবো 114। 114 কি আছে? মেয়ের তাই না? কত? 114। হ্যাঁ, তা আছে, আরো কয়েকটা আছে। এই 112 ধারায়, 114 ধারায় কিছু বিষয়ে আদালত কি করবে? ধরে নিবে। যেমন আদালত অনুমান করবে মেয়ের প্রিজিয়াম, সেলফ প্রিজিয়াম, গ্রুপের ব্যাপারে আমরা এর আগে কথা বলেছি এবং আপনাদেরকে একটা কাজ দেওয়া ছিল, একটা চার্ট তৈরি করতে। কোনগুলো মেয়ের প্রিজিয়াম, কোনগুলো সেলফ প্রিজিয়াম, কোনগুলো কনফার্ম। কথা ছিল, ছিল করা হয়েছে। এখান থেকে প্রশ্ন হবে দুইটা। এই প্রিজাম্পশনের মধ্যে থেকে 2 থেকে 3টা প্রশ্ন পাবেন। 2 থেকে 3টা প্রশ্ন পাবেন প্রিজাম্পশনের মধ্যে, কোনো সন্দেহ নেই, পাবেনই। প্রিভিয়াস কোশ্চেন এটা দেখেন, দেখবেন না। আর আপনি যদি হেলায় ফেলায় ছাড়েন আমাকে বলেন, তাহলে এখানে দেখেন, প্রমাণ করার দায়িত্ব এতক্ষণ পর্যন্ত বললাম যে অমুকের প্রমাণ করার দায়িত্ব, তমুকের প্রমাণ করার দায়িত্ব। এই কেউ যদি দায়িত্ব পালন না করে তখন আদালত কি করতে হবে? আদালতকে তো একটা কিছু অনুমান করতে হবে, বুঝে নিতে হবে। তাহলে আদালত স্বাভাবিকভাবে বুঝে নেবে, মালটা চুরি হয়ে যাওয়ার পরে যার কাছে পাওয়া গেল, সে যদি প্রমাণ করতে না পারে যে সে চুরিটা করে নাই, তখন আদালত ধরে নেবে চোরাই মাল যদি তার কাছে পাওয়া গেছে, অর্থাৎ সেই কি করবে। তাহলে মেমোরিজমটা কিভাবে আসছে বোঝা গেল। এরপরে হচ্ছে দুষ্কর্মের সহযোগীর ব্যাপারে ওই একই রকম কথা। যদি আদার্স এভিডেন্স না থাকে তাহলে বিশ্বাসের অযোগ্য ধরে নেবে। বোঝা গেল। গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের কি হবে? অযোগ্য হবে। এরপরে হচ্ছে এরকম কয়েকটা এখানে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। যেমন বিল অফ এক্সচেঞ্জের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়োগ সম্পন্ন হয়েছে প্রকরণে আদালত করে নেবে, যেটা অটোমেটিক্যালি হয়েছে। কোন নির্দিষ্ট ক্ষেত্রে কাজের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে ধরে নেওয়া হবে। কোন সাক্ষ্য দেওয়ার কথা কিন্তু সে যদি না দেয়, তখন আদালত ধরে নেবে যে এটা দিলে তার কি হইতো, তার বিপক্ষে যাইতো। এই জন্যই সেটা কি করে নাই, দেয় নাই। এই এরকম। আচ্ছা, উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো একটু পড়ে নেবে। কেমন? আগাবো? স্টাফ বলে চলে যায়। তাহলে আমাদের প্রথম পার্ট শেষ। প্রথম পার্ট শেষ। এখন আপনাদের সাথে আমি 3 মিনিটের সময় দেবো। কে 1 থেকে 114 পর্যন্ত মিনসটা বলে দিতে পারবেন। মিনস মানে শুরু করা। বাকিরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। উনি বলবে, আপনি ধরবেন। এবার সে বলবে, আপনি ধরবেন। ঠিক আছে? আপনারা দুজন, আপনি আপনি একটু দেখেন। পত্রিকার সাইডে দিয়ে দিন।
উন্নত থাকার হবে। আর যে ব্যক্তির অবগতির জন্য কোনো বিশেষ ঘটনা থাকে, যেমন একজনের মত বিক্রি করতেছে, আর অন্য সেই মত বিক্রি করবে, তাহলে কোনো জেলা হয় নাই। যে ব্যক্তির অবগতির বিশেষ ঘটনা। আচ্ছা, 30 বছরের জীবিত ব্যক্তিকে কেউ যেমন মারা গেছে, তাহলে এটা যে মারা গেছে তার আস্তে আস্তে সে নিখোঁজ, তাকে বললো যে না, তাকে তো আমি বিশ্বনাথ নিখোঁজ। জ্বলন্ত প্রভাব পাই চোখের সামনে। আচ্ছা, আর নয় কিন্তু কয়েকদিন পরস্পর ছিলেন কিনা জমিটা আমাদের পাইছে হয়েছে মুখস্থ হয়েছে মুখস্থ হয় নাই ভাই জমিটা
না